রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের সপ্তম পর্ব। প্রফুল্ল ও প্রফুল্লের মা বাড়ি আসিল। প্রফুল্লের মার যাতায়াতে বড় শারীরিক কষ্ট গিয়াছে, মানসিক কষ্ট ততোধিক। সকল সময় সব সয় না। ফিরিয়া আসিয়া প্রফুল্লের মা জ্বরে পড়িল। প্রথমে জ্বর অল্প, কিন্তু বাঙালির ঘরের মেয়ে বামুনের ঘরের মেয়ে, তাতে বিধবা। প্রফুল্লের মা জ্বরকে জ্বর বলিয়া মানিল না। তারই উপর দুবেলা স্নান, জটিলে আহার পূর্ববৎ চলিল। প্রতিবাসীরা দয়া করিয়া কখনো কিছু দিত, তাহাতেই আহার চলিত। ক্রমে জ্বর অতিশয় বৃদ্ধি পাইল। শেষে প্রফুল্লের মা শয্যাগত হইল। সেকালে সেই সকল গ্রাম্য প্রদেশে চিকিৎসাপত্র বড় ছিল না। বিধবারা প্রায় ওষুধ খাইত না। বিশেষ প্রফুল্লের এমন লোক নাই যে কবিরাজ ডাকে। কবিরাজও দেশে না থাকারই মধ্যে। জ্বর বাড়িল, বিকারপ্রাপ্ত হইল। শেষে প্রফুল্লের মা সকল দুঃখ হইতে মুক্ত হইলেন। পাড়ার 5 জন যাহারা তাহার অমূলক কলঙ্ক রটাইয়াছিল, তাহারাই আসিয়া প্রফুল্লের মার সৎকার করিল। বাঙালিরা এ সময় শত্রুতা রাখে না। বাঙালি জাতির সেগুন আছে। প্রফুল্ল একা। পাড়ার 5 জন আসিয়া বলিল, তোমাকে চতুর্থের শ্রাদ্ধ করিতে হইবে। প্রফুল্ল বলিল, ইচ্ছা পিণ্ডদান করি, কিন্তু কোথায় কি পাইব? পাড়ার 5 জন বলিল, তোমায় কিছু করিতে হইবে না, আমরা সব করিয়া লইতেছি। কেহ কিছু নগদ দিল, কেহ কিছু সামগ্রী দিল। এই রূপ করিয়া শ্রাদ্ধ ও ব্রাহ্মণ ভোজনের উদ্যোগ হইল। প্রতিবেশীরা আপনারাই সকল উদ্যোগ করিয়া লইল। একজন প্রতিবেশী বলিল, একটা কথা মনে হইতেছে, তোমার মা শ্রাদ্ধে তোমার শ্বশুরকে নিমন্ত্রণ করা উচিত কিনা? প্রফুল্ল বলিল, কে নিমন্ত্রণ করিতে যাইবে? 2 জন পাড়ার মাতব্বর লোক অগ্রসর হইল। সকল কাজে তাহারাই আগু হয়, তাদের সেই রোগ। প্রফুল্ল বলিল, তোমরাই আমাদের কলঙ্ক রটাইয়াছ, সে ঘর ঘুচাইয়াছ। তাহারা বলিল, সে কথা আর মনে করিও না, আমরা সে কথা সারিয়া লইব। তুমি এখন অনাথা বালিকা, তোমার সঙ্গে আর আমাদের কোনো বিবাদ নাই। প্রফুল্ল সম্মত হইল। 2 জন হরবল্লভকে নিমন্ত্রণ করিতে গেল। হরবল্লভ বলিলেন, কি ঠাকুর, তোমরাই বেআইনকে জাতিভ্রষ্টা বলিয়া তাহাকে এক ঘরে করেছিলে, আবার তোমাদেরই মুখে এই কথা? ব্রাহ্মণেরা বলিল, সে কি জানেন, অমন পাড়াপড়শিতে গোলযোগ হয়, সেটা কোনো কাজের কথা নয়। হরবল্লভ বিষয়ী লোক, ভাবিলেন এসব জুয়াচুরি। এই বেটারা বাগদি বেটির কাছে টাকা খাইয়াছে, ভালো, বাগদি বেটি টাকা পাইল কোথা? অতএব হরবল্লভ নিমন্ত্রণের কথায় কর্ণপাত করিলেন না। তাহার মন প্রফুল্লের প্রতি বরং আরো নিষ্ঠুর ও ক্রুদ্ধ হইয়া উঠিল। ব্রজেশ্বর এ সকল শুনিল। মনে করিল, একদিন রাত্রে লুকাইয়া গিয়া প্রফুল্লকে দেখিয়া আসিব, সেই রাত্রেই ফিরিব। প্রতিবেশীরা নিষ্ফল হইয়া ফিরিয়া আসিলেন। প্রফুল্ল যথারীতি মাতৃশ্রাদ্ধ করিয়া প্রতিবাসীদিগের সাহায্যে ব্রাহ্মণ ভোজন সম্পন্ন করিল। ব্রজেশ্বর সময় খুঁজিতে লাগিল। ফুলমণি নাপিতানির বাস প্রফুল্লের বাসের নিকট। মাতৃহীন হইয়া অবধি প্রফুল্ল একা গৃহে বাস করে। প্রফুল্ল সুন্দরী যুবতী রাত্রে একা বাস করে, তাহাতে ভয়ও আছে, কলঙ্কও আছে।
কাছে শুইবার জন্য রাত্রে একজন স্ত্রীলোক চাই। ফুলমণিকে এজন্য প্রফুল্ল অনুরোধ করিয়াছিল। ফুলমণি বিধবা, তার এক বিধবা ভগিনী ভিন্ন কেহ নাই, আর তারা দুই বোনেই প্রফুল্লের মার অনুগত ছিল। এই জন্য প্রফুল্ল ফুলমণিকে অনুরোধ করে, আর ফুলমণিও সহজে স্বীকার করে। অতএব যেদিন প্রফুল্লের মা মরিয়াছিল সেই দিন অবধি প্রফুল্লের বাড়িতে ফুলমণি প্রতিদিন সন্ধ্যার পর আসিয়া শোয়। তবে ফুলমণি কি চরিত্রের লোক তাহা ছেলে মানুষ প্রফুল্ল সবিশেষ জানিত না। ফুলমণি প্রফুল্লের অপেক্ষা বয়সে 10 বছরের বড়, দেখিতে শুনিতে মন্দ নয়, বেশভূষায় একটু পারিপাট্য রাখিত। একে ইতর জাতির মেয়ে, তাতে বাল বিধবা, চরিত্রটা বড় খাঁটি রাখিতে পারি নাই। গ্রামের জমিদার পরাণ চৌধুরী, তাহার একজন গোমস্তা দুর্লভ চক্রবর্তী ওই গ্রামে আসিয়া মধ্যে মধ্যে কাছারি করিত। লোকে বলিত ফুলমণি দুর্লভের বিশেষ অনুগৃহীতা, অথবা দুর্লভ তার অনুগৃহীত। এ সকল কথা প্রফুল্ল একেবারে যে কখনো শোনে নাই তা নয়, কিন্তু কি করে, আর কেহ আপনার ঘরদ্বার ফেলিয়া প্রফুল্লের কাছে আসিয়া শুইতে চাহে না। বিশেষ প্রফুল্ল মনে করিল, সে মন্দ হোক, আমি না মন্দ হইলে আমায় কে মন্দ করিবে। অতএব ফুলমণি 2-4 দিন আসিয়া প্রফুল্লের ঘরে শুইল। শ্রাদ্ধের পর দিন ফুলমণি একটু দেরি করিয়া আসিতেছিল। পথে একটা আম গাছের তলায় একটা বন আছে। আসিবার সময় ফুলমণি সেই বনে প্রবেশ করিল। সে বনের ভিতর একজন পুরুষ দাঁড়াইয়া ছিল। বলা বাহুল্য যে সেই দুর্লভ চন্দ্র। চক্রবর্তী মহাশয় কৃতাভিসারা, তাম্বুল রাগ রক্তধারা, রাঙা পেড়ে শাড়ি পরা, হাসিতে মুখ ভরা ফুলমণিকে দেখিয়া বলিলেন, কেমন আজ? ফুলমণি বলিলেন, হ্যাঁ, আজই বেশ। তুমি রাত্রি দুপুরের সময় পালকি নিয়ে এসো, দুয়ারে টোকা মেরো, আমি দুয়ার খুলিয়া দিব, কিন্তু দেখো গোল না হয়। দুর্লভ কহিল, তার ভয় নাই, কিন্তু সে তো গোল করবে না তো। ফুলমণি বলিল, তার একটা ব্যবস্থা করতে হবে। আমি আস্তে আস্তে দোরটি খুলব, তুমি আস্তে আস্তে সে ঘুমিয়ে থাকতে থাকতে তার মুখটি কাপড় দিয়া চাপিয়া বাঁধিয়া ফেলিবে, তারপর চেঁচায় কার বাপের সাধ্য। দুর্লভ বলিল, তা অমন জোর করে নিয়ে গেলে কয়দিন থাকিবে? ফুলমণি বলিল, একবার নিয়ে যেতে পারলেই হলো। যার 3 কুলে কেউ নেই, যে অন্যের কাঙাল, সে খেতে পাবে, কাপড় পাবে, গয়না পাবে, টাকা পাবে, সোহাগ পাবে, সে আবার থাকবে না কেন? সে ভার আমার, আমি যেন গয়নার টাকার ভাগ পাই। এইরূপ কথাবার্তা সমাপ্ত হইলে দুর্লভ সস্থানে গেল। ফুলমণি প্রফুল্লের কাছে গেল। প্রফুল্ল এ সর্বনাশের কথা কিছুই জানিতে পারি নাই। সে মার কথা ভাবিতে ভাবিতে শয়ন করিল। মার জন্য যেমন কাঁদে তেমনই কাঁদিল, কাঁদিয়া যেমন রোজ ঘুমায় তেমনই ঘুমাইল। 2 প্রহরে দুর্লভ আসিয়া ঘরে টোকা মারিল। ফুলমণি দ্বার খুলিল। দুর্লভ প্রফুল্লের মুখ বাঁধিয়া ধরাধরি করিয়া পালকিতে তুলিল। বাহকেরা নিঃশব্দে তাহাকে পরাণবাবু জমিদারের বিহার মন্দিরে লইয়া চলিল। বলা বাহুল্য, ফুলমণি সঙ্গে সঙ্গে চলিল। ইহার অর্ধদণ্ড পরে ব্রজেশ্বর সেই শূন্য গৃহে প্রফুল্লের সন্ধানে আসিয়া উপস্থিত হইল। ব্রজেশ্বর সকলকে লুকাইয়া রাত্রে পলাইয়া আসিয়াছে। হায়, কোথাও কেহ নাই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন
এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।